রিডিং প্যাসেজ সলভ করতে গেলে তো সব মাথার উপর দিয়ে যায়। রাইটিং এর ক্ষেত্রে বাক্যই তো গঠন করতে পারি না। স্পোকেন মুখ দিয়ে তো কথাই বের হয় না। আইএলটিএস এর প্রস্তুতি শুরু করার পর আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই ধরনের হতাশা কাজ করে। আর এর মেইন কারণ হচ্ছে আইএলটিএস নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। তো আইএলটিএস নিয়ে আমাদের সবার একটা ভুল ধারণা হচ্ছে যে আমরা যখন আইএলটিএস এর প্রস্তুতি নিজে থেকেই শুরু করি অথবা কোনো কোচিং সেন্টারে ভর্তি হই, তো আমরা মনে করি যে আইএলটিএসটা হচ্ছে ভাষা শেখা, বা আমরা ওইখানে টেন্স শিখবো, কিভাবে বাক্য গঠন করতে হয় এগুলা শিখবো। না, আপনি সরাসরি যখন আইএলটিএস এর প্রস্তুতি শুরু করবেন অথবা সরাসরি যখন কোনো আইএলটিএস এর কোর্সে ভর্তি হবেন, তখন মূলত আপনাকে শেখানো হবে যে আপনি আইএলটিএস পরীক্ষার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিভাবে সলভ করবেন। অর্থাৎ আইএলটিএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে আপনাকে একটা ভাষার যে দক্ষতা সেটা যাচাই করা হবে। তো এই ক্ষেত্রে এই ভুল ধারণার জন্য আমরা অনেকেই ডিরেক্ট আইএলটিএস কোর্সে ভর্তি হই অথবা আইএলটিএস এর প্রিপারেশন শুরু করি। তারপর একটা সময় আমাদের মনে হয় যে না, আইএলটিএস আমাকে দিয়ে সম্ভব না। আসলেই সম্ভব না যদি এই ভুল ধারণাটা আমরা মনের মধ্যে রাখি। তো এই ক্ষেত্রে আমি বলি যে আইএলটিএস এর প্রস্তুতি শুরুর ক্ষেত্রে দুই ক্যাটাগরির স্টুডেন্ট থাকে এবং তাদেরকে দুই ভাবে শুরু করতে হয়। ক্যাটাগরি ওয়ান হচ্ছে যাদের ইংরেজি ভাষাটা জানা আছে, তারা জানে কিভাবে বাক্য গঠন করতে হয়, তারা জানে সঠিকভাবে ইংরেজি বলা, এই বিষয়গুলো যাদের একদম ক্লিয়ার বা অনেকটাই ক্লিয়ার, তাদের ক্ষেত্রে হচ্ছে আইএলটিএস এর প্রস্তুতিটা শুরু হবে একরকম। তারা কি করবে? তারা আইএলটিএস এর যে মেটেরিয়ালস, কেমব্রিজ, এই বইগুলো তারা কিনবে। তারপর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে সলভ করতে হয় সেই টিপস এন্ড ট্রিক্স শুরু করবে। তো যাদের বেসিক ক্লিয়ার আছে, যারা জানে ইংরেজিতে কিভাবে লিখতে হয় বলতে হয়, তাদের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে এই নিয়ে আমার একটা ভিডিও আছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে না, আমার আজকের ভিডিওটা হচ্ছে ক্যাটাগরি দুই, অর্থাৎ 2 নাম্বার ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, যারা ইংরেজিটা ভালো বুঝে না বা যাদের বেসিকটা ক্লিয়ার না, তারা কিভাবে শুরু করবে। তো তারা যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট যদি ডিরেক্ট আইএলটিএস এর প্রস্তুতি শুরু করে, তারাই মূলত হতাশ হয়। তারা রিডিং প্যাসেজ সলভ করতে গেলে কিছু বুঝে না, রাইটিং এ বাক্য গঠন করতে পারে না, স্পিকিং এ কোনো কথাই মুখ দিয়ে বের হয় না। তো তারা যদি সরাসরি আইএলটিএস এর প্রস্তুতিটা শুরু করে, তারা অধিকাংশ ক্ষেত্রে কি হয়? হতাশ হয়। তারপর অনেকেই আবার ছেড়ে দেয় যে না, আমাকে দিয়ে সম্ভব না। তো আসলেই আপনাকে দিয়ে সম্ভব না যদি আপনি নিজের অবস্থানটা না বুঝতে পারেন, আপনার লেভেলটা মানে আপনার ইংরেজিতে আপনার বর্তমান অবস্থা কোথায় সেটা যদি আপনি না বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি প্রস্তুতি শুরু না করেন, তাহলে আসলেই আপনাকে দিয়ে সম্ভব হবে না। আর যদি আপনি এটা ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে শুরু করবেন আপনার বর্তমান অবস্থা, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে সম্ভব। আইএলটিএস কঠিন কোনো কিছু না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। আপনাকে এটা বুঝতে হবে, এটাকে সহজ করে চিন্তা করতে হবে। তো আমি বলবো, যারা বেসিক থেকে শুরু করবেন তারা কোন কোন টপিক গুলো দিয়ে শুরু করবেন। আবার আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট তারা কি করে, গ্রামার পড়তে পড়তে একদম গ্রামার বিশেষজ্ঞ হয়ে যায়। কিন্তু না, আইএলটিএস এর জন্য আসলে আমাদেরকে একদম ডিটেইল গ্রামার পড়তে হবে এরকম না। কিন্তু যে যে বিষয়গুলো আমাদের দরকার শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলা, লেখা এবং বোঝার জন্য যে টপিকগুলো দরকার, ওই টপিকগুলো পড়লে কিন্তু হয়ে যায়। তো আমি আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং কোথায় থেকে পড়বেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এখন আমি একটু স্ক্রিন শেয়ার করব। আইএলটিএস প্রস্তুতি শুরু করার পূর্বে গ্রামারের যে সকল টপিকস আমাদেরকে জানতেই হবে, যদি আমরা না জানি তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্কোর পাওয়া অনেকটাই অসম্ভব। তো এর জন্য আমাদের 1 নাম্বার টপিকটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেটা ইংরেজি বলা হোক বা লেখা হোক, যদি সেন্টেন্স স্ট্রাকচার আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের ভালো স্কোর আমরা কখনোই আশা করতে পারি না। তো এটা নিয়ে আমি একটু পরে ইন ডিটেল বলবো। 2 নাম্বারটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এক্ষেত্রে আপনারা ক্লাস 9-10-এর অ্যাডভান্স অথবা যে কোনো একটা গ্রামারের বই থেকে সবগুলা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আর নাউনটা ইন ডিটেল একটু পড়তে হবে, কারণ কালেকটিভ নাউন, তারপর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাই এটা যে কোনো একটা গ্রামারের বই থেকে আপনারা পড়ে নেবেন। আর প্রোনাউনের ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে পার্সোনাল প্রোনাউন যেগুলো আই, মি, উই, এগুলার সাবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তারপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলা কিন্তু জানতে হবে। আর এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে যে বেসিক ইংলিশ যে প্লে লিস্টটা দেওয়া আছে,
প্রথম ভিডিওতেই কিন্তু প্রনাউনের যে বিভিন্ন ফর্ম দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে প্রনাউন সম্পর্কে আপনাদের আর পার্সোনাল প্রনাউন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্রেপোজিশন বলবো যে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোনো একটা বই থেকে প্রেপোজিশনের যে বেসিক সেই ধারণাটা নিতে হবে, যেমন দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। তো এই যে বেসিক যে নিয়মগুলো, আমি বলবো যে একটা গ্রামারের বই ফলো করেন, সেটা অ্যাডভান্স হতে পারে ক্লাস 9-10-এর। এটা থেকে এই বেসিক নিয়মগুলো দেখে নেবেন। তারপর প্রেপোজিশন আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলার পরে স্পেসিফিক প্রেপোজিশন বসে, যেমন অ্যাবস্টেইন, এটার পরে সবসময় ফ্রম বসবে, অ্যাবস্টেইন ফ্রম, মানে কোনো কিছু থেকে বিরত থাকা। তো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাডভান্স বই থেকে যেগুলো প্রয়োজনীয় এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এই প্রেপোজিশন নিয়ে কিন্তু আমারও ইউটিউব চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট আছে। যদিও আমি এখানে ২টা ভিডিও দিয়েছি। আমি এটা কন্টিনিউ করব যে প্রেপোজিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমাদেরকে ইংরেজি লেখা বা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ওইগুলার নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব। আপনারা ওইটাও দেখতে পারেন। তারপরে আসবে হচ্ছে ভার্ব। ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে বলার কিছু নেই। এর জন্য ৩ নাম্বার টপিকটা আমি রাখলাম হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। তো ভার্বের যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচারও ঠিক হয়ে যায়। তো প্রথমে যেটা হচ্ছে বি ভার্বস। তো বি ভার্ব বলতে আমরা বুঝি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলা আমরা ব্যবহারটা দেখে নিব যে আই এর সাথে কোনটা বসে, ইউ এর সাথে কোনটা বসে, এটা একটা ধারণা নিয়ে নিব। আর এক্ষেত্রে আমি বলবো হচ্ছে বি ভার্ব নিয়ে বেসিক ইংলিশে আমার একটা ভিডিও যে প্লেলিস্টটা, ওইখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের আর বি ভার্ব নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তো আমরা এই জিনিসটা জানার চেষ্টা করবো, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর সাথে আমরা নট যোগ করব। আর যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে আর আমরা যদি ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে চাই তাহলে এম, ইজ, আর কে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তো এই ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বের ক্ষেত্রেও আমি বলবো যে আমার বেসিক ইংলিশ প্লেলিস্টে হ্যাভ ভার্ব নিয়ে ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নেবেন। আর সি হচ্ছে মডাল ভার্বস, উইল, উড, শেল, শুড। এটার ব্যবহারও আমাদেরকে জানতে হবে। অ্যাডভান্স থেকে আমরা 9-10 এর অ্যাডভান্স যে বইটা আছে ওইটা থেকে আমরা ব্যবহারটা দেখে নিব। আর আমি সামনে এটার উপর একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। আমি আমার নেক্সট ভিডিওটা হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের উপর হবে। আপনারা যদি কয়েকদিন ওয়েট করেন তাহলে এই ভিডিওটা পেয়ে যাবেন, অথবা অ্যাডভান্স থেকেও চাইলে পড়ে নিতে পারেন। জেরান্ড, ইনফিনিটিভ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটার সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে। তারপরে আসবে হচ্ছে ৪ নাম্বার টপিক, টেন্সের সঠিক ব্যবহার। তো টেন্স শুনলেই অনেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করে বা ভয় কাজ করে যে কিভাবে মনে রাখবো। টেন্স খুবই খুবই সহজ। প্রত্যেকটা টেন্সের উপর আমার বেসিক ইংলিশ প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা যদি দেখে নেন আশা করি টেন্সের কোনো ধরনের কোনো ভয় বা কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আপনারা আর কোথাও দেখতে হবে না, আমার ওই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আর ৫ নাম্বার টপিকটা হচ্ছে ভয়েস। ভয়েসটাও কিন্তু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এটাও কিন্তু আমাদের জানতেই হবে কিন্তু। আমার এটা নিয়ে বেসিক ইংলিশ প্লেলিস্টে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তারপরে আসবে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। আসলে দেখেন আমরা কিন্তু সবসময় যদি সিম্পল সেন্টেন্স ব্যবহার করি তাহলে কিন্তু হয় না, কারণ আমাদের আইএলস এর স্পিকিং আর রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। মানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ, মানে আপনি বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কতটা সঠিকভাবে লিখতে পারেন, এটার উপরও কিন্তু আপনার ব্যান্ড স্কোর কিন্তু ডিপেন্ড করে। আর কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হলে কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কেও ধারণা রাখা লাগবে। এক্ষেত্রে এই অ্যাডভান্স বইটা দেখতে পারেন, আর এটার উপর আমি ভিডিও দিব খুব দ্রুতই। ৭ নাম্বারটা হচ্ছে এরর উইথ প্যারালালিজম। তো এটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে ফল্টি প্যারালালিজম এক্সিস্ট when two potentially related action differ in structure, অর্থাৎ দুইটা রিলেটেড অ্যাকশন যখন থাকবে তখন এটাকে আমরা সেম স্ট্রাকচারে ব্যবহার করব। এই উদাহরণটা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। আই এনজয় রিডিং বুকস, গোয়িং ফর ওয়ার্কস অ্যান্ড ফটোগ্রাফি। দেখেন আমি এনজয় করি, কি কি বিষয় আমি এনজয় করি, রিডিং বুকস, তারপর হচ্ছে গোয়িং ফর ওয়ার্কস, তারপর হচ্ছে ফটোগ্রাফি। এই তিনটা জিনিস আমি এনজয় করি। তো এই তিনটা হচ্ছে রিলেটেড অ্যাকশন, কিন্তু তাদের স্ট্রাকচারটা দেখেন। আর রিডিং বুকস আইএনজি আছে রিডিং এর সাথে, গোয়িং ফর ওয়ার্কস গোয়িং এর সাথে আইএনজি আছে, তারপরে হচ্ছে ফটোগ্রাফি, এখানে কিন্তু একটা নাউন দেওয়া আছে, এখানে কোনো আইএনজি দেওয়া নেই, তাহলে এই স্ট্রাকচারটা তো সেম না। সেম না, কিন্তু এই তিনটাই হচ্ছে কি সেম অ্যাকশন, মানে রিলেটেড অ্যাকশন, কিন্তু এদের ক্ষেত্রে দেখেন কোনো নিয়মটা কিন্তু স্ট্রাকচারটা কিন্তু সেম না। এর জন্য আমরা এটাকে বলা হচ্ছে এরর উইথ প্যারালালিজম। তো এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে কি হবে, আই এনজয় রিডিং বুকস, গোয়িং ফর ওয়ার্কস অ্যান্ড টেকিং ফটোগ্রাফ।
দেখেন এখন কিন্তু রিডিং, গোয়িং, টেকিং তিনটাই কিন্তু আইএনজি এবং সেম স্ট্রাকচার। আরেকটা বাক্য দেখেন, সুমন নট অনলি ক্যান্সেলড দ্য মিটিং বাট অলসো হি ওয়াজ স্কিপিং আউট অন ওয়ার্ক। দেখেন এটা হচ্ছে অতীতের দুইটা কাজ, যে সুমন শুধু এই কাজটাই করে না ওইটাও করছে। তাহলে দেখেন প্রথমটা ক্যান্সেল পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি? পরেরটা দেয়া আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেম স্ট্রাকচার তো মেনটেন করলো না। এরপর এটার কারেক্ট যে সেন্টেন্সটা, সুমন নট অনলি ক্যান্সেলড দ্য মিটিং বাট অলসো হি স্কিপড, দুইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কারেক্ট। তারপরে আসবে হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের ক্ষেত্রে আমি এই সেন্টেন্সটা একটু বুঝিয়ে বলি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মডিফায়ার মানে কি? মডিফাই করে কাউকে কাউকে বিশেষায়িত করে এরকম, সেটা সাবজেক্টে হতে পারে। আফটার স্টিলিং দ্য মোবাইল মানে কি? এই যে আফটার স্টিলিং দ্য মোবাইল, এই অংশটা হচ্ছে মডিফায়ার। এটা দেখেন কারো সম্পর্কে বলা আছে বা কাউকে মডিফাই করে। এই আফটার স্টিলিং দ্য মোবাইল এটা মডিফায়ার। এটা যাকে মডিফাই করে বা যার সম্পর্কে বলা হয় তাকেই, এই যে কমার পরে কিন্তু তাকেই সাবজেক্ট দিতে হবে, না হলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আর এটাকেই বলে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, যেটা সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হবে যদি যাকে মডিফাই করে তাকে যদি কমার পরে সাবজেক্ট হিসেবে না দেন। দেখেন বিষয়টা, আফটার স্টিলিং দ্য মোবাইল, মোবাইল চুরি করার পর, তাহলে কি এটা কাকে নিয়ে কথা বলতেছে বা কাকে মডিফাই করতেছে? নিশ্চয়ই কোনো চোরকে মডিফাই করতেছে, চুরি তো করবে চোর। তাহলে এখানে কাকে মডিফাই করলো? চোরকে, বা একটা চোর সম্পর্কে বললো, কিন্তু সাবজেক্ট কাকে দিল? দা পুলিশ। তো আমাদের নিয়ম অনুযায়ী কি, যাকে মডিফাই করবে, যার সম্পর্কে বক্তব্য দিবে, তাকে আমরা কি করব? সাবজেক্ট দিব। কিন্তু এখানে সাবজেক্ট তাকে না দিয়ে একটা পুলিশকে দিল। পুলিশকে দেওয়াতে মিনিংটা কি আসলো দেখেন, এই সেন্টেন্স অনুযায়ী আহ, মোবাইল চুরি করার পর পুলিশ চোরটিকে ধরেছিল। তাহলে কি, পুলিশ মোবাইলটা চুরি করছে, তারপর চোরকে ধরছে, এই বাক্য অনুযায়ী কি চুরিটা কিন্তু পুলিশ করতেছে। তো দেখেন এটাকেই বলে মূলত ড্যাংলিং মডিফায়ার। আর তারপরে দেখেন এটার সঠিক ফর্মটা হবে আফটার স্টিলিং দ্য মোবাইল, তারপর কমা, এই কমার পরে যাকে মডিফাই করেছে বা যার সম্পর্কে বলেছে সে হচ্ছে থিফ, তাই থিফকে সাবজেক্ট দিতে হবে। দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ, এটা হচ্ছে সঠিক। তো এখন দেখেন চুরি, মোবাইলটা চুরি করার পর চোরটিকে আহ, পুলিশ কর্তৃক ধরা হয়েছিল। তো এটাই হচ্ছে মডিফায়ার, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, কারণ রাইটিং এর ক্ষেত্রে আমরা যখন লিখবো এই বিষয়গুলা, তখন কিন্তু আমাদের ব্যান্ড স্কোর কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে যদি আমরা এটার সঠিক ব্যবহার করি। তো যদি আবার ভুল করি তাহলে কিন্তু আবার এটার জন্য মার্ক, কি বলে, ব্যান্ড স্কোর আবার কমে যাবে। তো এই জিনিসগুলো এরর উইথ প্যারালালিজম মডিফায়ার এত কি বলে, এত ইন ডিটেল দেখার দরকার নেই। আমি যেভাবে বললাম এইভাবে ইউটিউবে অথবা যে কোনো জায়গায় একটা ভিডিও দেখে নিলে আমি মনে করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি বলেছিলাম যে সেন্টেন্স স্ট্রাকচারটা লাস্টে বলবো। এখন দেখেন আপনি যদি টেন্সের ব্যবহার, তারপর হচ্ছে ভয়েসের ব্যবহার, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যখন আপনি ভালো করে বুঝে যাবেন, ফাইনিট নট ফাইনিট ভার্ব যখন আপনি ভালো করে বুঝে যাবেন, তাহলে কিন্তু আপনার সেন্টেন্স স্ট্রাকচার অটোমেটিকলি কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তখন আর এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কোনো ভুল থাকবে না। তো আশা করি এই টপিকগুলো আপনাদের যদি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আইএলস এর প্রস্তুতি নিয়ে আর কোনো ধরনের হতাশা থাকবে না। তখন আইএলসটা একদম সহজ মনে হবে, কারণ জাস্ট কিছু কোয়েশ্চেন প্যাটার্ন সলভ করবেন, তারপর টেস্ট দিবেন, কাঙ্ক্ষিত স্কোর পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ইংরেজি শিখতে চাচ্ছে তাদেরকে রিকমেন্ড করবেন। আর বিশেষ করে যারা একদম জিরো লেভেল থেকে আইএলস পর্যন্ত বাসায় বসে নিজে নিজে প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, এবং একইভাবে যারা নিজে নিজে প্রস্তুতি নিতে চাচ্ছে তাদেরকেও সাজেস্ট করবেন। আমি বেসিক থেকে আইএলস পর্যন্ত যা যা টপিক আপনাদের দরকার, আমি সবগুলা আমি আলাদা আলাদা প্লেলিস্ট করে রাখবো আপনাদের জন্য ফ্রিতেই, যাতে আপনারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারেন। তো ভালো থাকবেন, খুব দ্রুতই আরো যে 4টা মডিউল আছে সেই মডিউলগুলোর জন্য আলাদা আলাদা করে ভিডিও এবং প্লেলিস্ট তৈরি করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।